নমস্কার, আমি বোধিসত্ত্ব খান ফিরে এসেছি সহজ শেয়ার বাজারের একটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আজকের আমাদের আলোচনা হবে টাটা মোটরসকে নিয়ে। টাটা মোটরস কোভিড পরবর্তী সময়ে যেভাবে উত্থান দেখিয়েছে তা এক কথায় অবিশ্বাস্য বলা চলে। সুতরাং আজকের আলোচনাটা আমরা শুরু করছি টাটা ফান্ডামেন্টালসগুলো নিয়ে। টাটা কেন এইভাবে অগ্রগতি দেখিয়েছে তা নিয়ে থাকবে আমাদের আলোচনা। টাটা মোটরসের বর্তমানে মার্কেট ক্যাপিটাল 3,58,622 কোটি টাকা। তার স্টক পি 17.8, অপারেটিং প্রফিট মার্জিন 13.1, কারেন্ট মার্কেট প্রাইস টু ফ্রি ক্যাশ ফ্লো 39.2, এর আরওসি 5.95% এবং রিটার্ন অন ইকুইটি 5.62%। খুব স্বাভাবিকভাবেই মানুষ এটা জিজ্ঞাসা করতে পারেন যে টাটা মোটরসের রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড এবং রিটার্ন অন ইকুইটি এত কম থাকা সত্ত্বেও কিভাবে এই অবিশ্বাস্য উত্থান সম্ভব হলো। আসুন দেখে নিই কেন এই ধরনের উত্থান সম্ভব হয়েছে। এর মাঝখানে মাথায় রাখতে হবে যে টাটা মোটরস একটি গ্লোবাল কোম্পানি, অর্থাৎ এর গ্লোবাল ফুটপ্রিন্ট রয়েছে 125টা দেশে, অর্থাৎ বিশ্বের 125টা দেশে টাটা মোটরস নিজের গাড়ি বিক্রি করে থাকে। 2019 থেকে 2022 পরপর 4টি বছর এর কিউমুলেটিভ এর লস হয়েছে 64,953 কোটি টাকা। ঠিকই শুনেছেন, 64,953 কোটি টাকা এই 4 বছরে তারা ক্ষতি করেছে নিজেদের। 2019 সালে তাদের ক্ষতি হয় 28,724 কোটি টাকা, 2020 সালে তাদের ক্ষতি হয় 11,975 কোটি টাকা, 2021 সালে তাদের ক্ষতি হয় 13,395 কোটি টাকা এবং 2022 তাদের ক্ষতি হয় 11,309 কোটি টাকা। তা সত্ত্বেও আমি বলে দিচ্ছি, গত 1 বছরে টাটা মোটরস সে বৃদ্ধি পেয়েছে 135.23%, গত 5 বছরে সেটা বৃদ্ধি পেয়েছে 462.27%, এবং সিন্স 1999 পয়লা জানুয়ারি, যেটুকু তথ্য ইনফরমেশন আমার কাছে আছে সেটা হচ্ছে পয়লা জানুয়ারি 1999 সালে এর দাম ছিল 31.73 টাকা। সেটা এখন বৃদ্ধি পেয়েছে 2,987.77%। মানে এক কথায় একটা দারুণ উত্থান দেখিয়েছে। এত কিছু অসুবিধা সত্ত্বেও টাটা মোটরসের কিন্তু এই উত্থান এসছে। শুধু তাই না, 2015 সালে চায়নার তিয়ানজিন পোর্টে একটা মারাত্মক বিস্ফোরণ ঘটে। মনে রাখতে হবে টাটা মোটরসের অন্যতম বড় ব্যবসা কিন্তু চায়নাতে। সেইখানে প্রায় 5,500-এর ওপর জেএলআর গাড়ি সেই বিস্ফোরণে ধ্বংস হয়ে গেছিল 2015 সালে। অর্থাৎ টাটা মোটরসের জীবনে নানা রকম দুর্ঘটনা এসেছে, নানা রকম ব্যবসায়িক ক্ষতি হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও টাটা মোটরস কিন্তু উত্থান তার বন্ধ করেনি। এইগুলো নিয়ে আজকের হবে আমাদের আলোচনা। দেখুন, সেটা হচ্ছে যে গত 10 বছরে টাটা মোটরসের মারাত্মক কিছু কম্পাউন্ডেড সেলস গ্রোথ হয়নি, মাত্র 6%। মারাত্মক কিছু কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ হয়নি, এটা কিন্তু নেগেটিভ প্রফিট গ্রোথ আছে -13%। এইবার দেখেনি, এইবার কিন্তু তার সত্ত্বেও টাটা মোটরস এগোচ্ছে। কেন এগোচ্ছে সেটা কিন্তু সবচেয়ে বড় আলোচনা। এবার দেখুন, গাড়ি, বিভিন্ন ধরনের গাড়ি, টাটা মোটরস বিভিন্ন ধরনের গাড়ি তৈরি করে। টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিকলস তৈরি করে, প্রাইভেট ভেহিকলস তৈরি করে, স্মার্ট ইউটিলিটি ভেহিকলস বা স্পোর্ট ইউটিলিটি ভেহিকলস তৈরি করে, ট্রাকস, বাসেস, ডিফেন্স ভেহিকলস অব্দি টাটা মোটরস তৈরি করে। অর্থাৎ সব ধরনের গাড়ি তৈরি করা কিন্তু টাটা মোটরসের মোটামুটি কন্ট্রোলে রয়েছে, তার এক্সপার্টাইজ রয়েছে। তার মেজর মার্কেটস কোথায়? মেজর মার্কেটস ইউনাইটেড কিংডমস, চায়না, ব্রাজিল, সাউথ কোরিয়া, সাউথ আফ্রিকা এবং ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এছাড়া তার মোটামুটি তার বিখ্যাত যে সেগমেন্ট সেটা হচ্ছে জাগুয়ার ল্যান্ড রোভার, এবং এই জাগুয়ার ল্যান্ড রোভার 2008 সালে ফোর্ড মোটরসের কাছ থেকে টাটা মোটরস কিনে নিয়েছিল। এদের ভিশন ফিসক্যাল ইয়ার 2024-এর মধ্যে টু বি দি মোস্ট অ্যাসপিরেশনাল ইন্ডিয়ান অটোমোবাইল ব্র্যান্ড, এটা তাদের অ্যাসপিরেশন। এবং এদের মেইন 3টে ফোকাল এরিয়া হচ্ছে ইঞ্জিনিয়ারিং, ইনোভেশন এবং এফিসিয়েন্সি। এটা টাটা মোটরসের নিজস্ব পরিভাষায় এটা হচ্ছে তাদের লক্ষ্য, বা এটার উপর তারা ফোকাস করে।
এইবার যেটা ব্যাপারটা দাঁড়াচ্ছে যে দেখুন টাটা মোটরসের এই যে সাংঘাতিক বৃদ্ধি, তার পেছনে অনেকগুলো কারণ তো অবশ্যই রয়েছে। খুব সাম্প্রতিককালে টাটা মোটরস নিজেদের ব্যবসার ডিমার্জারের কথা ঘোষণা করেছে। এবার ডিমার্জার মানে হচ্ছে যে কোম্পানিটি আরেকটি নতুন কোম্পানির জন্ম দিতে চলেছে। টাটা মোটরসের দুটো অংশে নিজেদের ব্যবসাটা তারা ডিভাইড করে রেখেছে। একটা অবশ্যই হচ্ছে কমার্শিয়াল ভেহিকলস এবং আরেকটা হচ্ছে প্যাসেঞ্জার ভেহিকলস। দুটো ভাগে তারা এই ব্যবসাটা ভাগ করে তারা ডিমার্জ করতে চলেছে। একটা ব্যবসাতে থাকছে কমার্শিয়াল ভেহিকলস এবং হচ্ছে রিলেটেড ইনভেস্টমেন্টস। এটা গেল এক নম্বর ব্যবসা যেটা তারা ভাগ করতে চলেছে। আরেকটা ভাগের ব্যবসা মানে আরেকটা নতুন কোম্পানি, সেখানে থাকছে প্যাসেঞ্জার ভেহিকলস, ইলেকট্রিক ভেহিকলস, জাগুয়ার ল্যান্ড রোভার এবং রিলেটেড ইনভেস্টমেন্টস। এর ফলে খুব স্বাভাবিকভাবে একটা দারুণ সিনার্জি তৈরি হবে বলে বিশেষজ্ঞদের মতামত। এবং তাছাড়া ভ্যালু আনলকিং হবে বিনিয়োগকারীদের জন্য বা ইনভেস্টারদের জন্য, যেহেতু এই দুটো অর্থাৎ প্যাসেঞ্জার ভেহিকলসের সম্পূর্ণ আলাদা নিজস্ব ম্যানেজমেন্ট এবং কমার্শিয়াল ভেহিকলসের জন্য সম্পূর্ণ আলাদা ম্যানেজমেন্ট। তার ফলে টাটা মোটরসের ডিমার্জারের ক্ষেত্রে কিন্তু কোনো রকম অসুবিধা হওয়ার কথা নয়। শুধু তাই না, তবে এই প্রক্রিয়াটা একটি দীর্ঘ প্রক্রিয়া। এটা মোটামুটি 12 থেকে 15 মাস লাগতে পারে বলে বিশেষজ্ঞদের ধারণা। তারপর হয়তো এই ডিমার্জারটা পসিবল হবে। এটা গেল টাটা মোটরসের। এইবার চলে আসি হচ্ছে টাটা মোটরসের বিভিন্ন ধরনের, যেটাকে বলা হয় যে বিভিন্ন ধরনের তার গাড়ি বিভিন্ন মডেলস। যেমন হচ্ছে তাদের যেটা প্যাসেঞ্জার ভেহিকলস প্রোডাক্টস, তার মধ্যে রয়েছে তিয়াগো, টাইগার, আলথ্রোজ, পাঞ্চ, নেক্সন, হ্যারিয়ার এবং সাফারি। এবং টাটা মোটরসের যে ইভি সেগমেন্ট অর্থাৎ ইলেকট্রিক ভেহিকল সেগমেন্ট, সেখানে রয়েছে টাইগার ইভি, এক্সপ্রেস টি ইভি, নেক্সন ইভি, তারপর নেক্সন ইভি ম্যাক্স। এবার চলে আসি জাগুয়ার ল্যান্ড রোভার। জাগুয়ার ল্যান্ড রোভারের মধ্যে জাগুয়ারের ক্ষেত্রে রয়েছে জাগুয়ার এফ-পেস, জাগুয়ার এক্সি, জাগুয়ার এক্সেল। ল্যান্ড রোভারের ক্ষেত্রে রয়েছে রেঞ্জ রোভার স্পোর্ট, রেঞ্জ রোভার ইভোক এবং রেঞ্জ রোভার ডিফেন্ডার। এটা গেল কেবল যেগুলো ফসিল ফুয়েলের উপর চলে। কিন্তু এছাড়া যেটা রয়েছে সেটা হচ্ছে যে আমরা যেটা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে টাটা মোটরসের এটা জাগুয়ার এবং ল্যান্ড রোভার আলোচনা করলাম। এবার হচ্ছে যে দামটা বাড়ছে কেন, এই যে গত 5 বছর ধরে টাটা মোটরসের দাম ক্রমাগত কেন বৃদ্ধি পাচ্ছে? স্ট্রং ডিমান্ড ফর প্যাসেঞ্জার ভেহিকলস, স্ট্রং ডিমান্ড ফর কমার্শিয়াল ভেহিকলস। 2020-তে অতিমারি আসার পর লিটারালি স্তব্ধ হয়ে গেছিল বিভিন্ন কার প্রোডাকশন। সেই অর্থে ব্যবসাটাই মানে মোটামুটি ভীষণ থমকে গিয়েছিল। তারপর কিন্তু যে মুহূর্তে কোভিড থেকে বিশ্ব অর্থনীতি বেরিয়ে আসে, তখন থেকে কিন্তু একটা স্ট্রং ডিমান্ড তৈরি হয়েছে প্যাসেঞ্জার ভেহিকলসের জন্য এবং কমার্শিয়াল ভেহিকলসের জন্য। এদের বহু বছরের আন্ডার পারফরমেন্সের পর ডিসেম্বর 2023 কোয়ার্টারে তারা কিন্তু দারুণ প্রফিট করেছে। 7,025 কোটি টাকার তারা প্রফিট দেখিয়েছে। 3 নম্বর হচ্ছে টাটা মোটরস কিন্তু বিভিন্ন গাড়ির দাম বৃদ্ধি করে চলেছে, যেটা অবশ্যই নিজেদের প্রফিটেবিলিটির জন্য কিন্তু গুরুত্বপূর্ণ এবং তার সত্ত্বেও কিন্তু মানুষ কিনছেন। এবার হচ্ছে টাটা মোটরসের মূল ফোকাস হচ্ছে অন হায়ার মার্জিন ভেহিকলস, অর্থাৎ যে গাড়িগুলোর দাম বেশি এবং তাতে হাই প্রফিট মার্জিন থাকবে সেটার উপর তারা বেশি কনসেন্ট্রেট করছে। তারপর হচ্ছে ডিমান্ড ফর স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল। হঠাৎ করে মধ্যবিত্ত মানুষ এবং উচ্চ মধ্যবিত্ত মানুষ তাদের কিন্তু স্পোর্টস ইউটিলিটি ভেহিকেলসের প্রতি একটা দারুণ আকর্ষণ বৃদ্ধি পেয়েছে ভারতবর্ষে। তারপর হচ্ছে এইগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে টাটা মোটরসের দাম বৃদ্ধির ক্ষেত্রে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, একটা যে কোনো সে ব্যবসা বলুন বা যে কোনো কোম্পানি বলুন, তার তো লাগাতার একটা দাম বৃদ্ধি চলতেই থাকবে হতে পারে না। মানে দেখুন এই এতটা দাম বৃদ্ধি হয়েছে, এরপর খুব স্বাভাবিকভাবে যদি কারেকশনস আসে এই ধরুন টাটা মোটরসে, সেটাকে মোটেই অস্বাভাবিক হিসাবে মেনে নেওয়া যায় না। যদি গত 5 বছরে প্রায় 450% উপর যদি তার বৃদ্ধি হয়ে থাকে, সেটা যেরকম অস্বাভাবিক না। সুতরাং যদি টাটা মোটরসের মার্কেট রিলেটেড যদি কোনো কারেকশনস আসে বা পতন আসে, সেটাও কেউ অস্বাভাবিক হিসাবে ধরে নেওয়াটা মোটেই উচিত হবে না। এবং টাটা মোটরসের এই যে ক্রমাগত উত্থান, তার কারণটা হচ্ছে টাটা মোটরস খুব বুদ্ধিমত্তার সঙ্গে খুব দ্রুততার সঙ্গে যেটা হচ্ছে ফসিল ফুয়েল ভেহিকলস এবং হাইব্রিড ভেহিকলস, তার থেকে একদম একটা মানে যেটাকে বলে একটা কোয়ান্টাম লিপ নিয়েছে টুয়ার্ডস কিন্তু ইলেকট্রিক ভেহিকলস। টাটা মোটরস এর দাম বৃদ্ধির পেছনে কিন্তু এই ইলেকট্রিক ভেহিকল সেগমেন্টটা মারাত্মকভাবে কাজ করছে, সেটা বলা চলে। কেন সেটাতে আসছি। এই মুহূর্তে
ভারতবর্ষে মোট 100টা গাড়ি ইলেকট্রিক ভেহিকেল গাড়ি যদি তৈরি হয়, 4 চাকার কথা বলছি, সেক্ষেত্রে এই 100টি ইলেকট্রিক ভেহিকেল গাড়ির মধ্যে 72টা যে ইলেকট্রিক ভেহিকেল গাড়ি রয়েছে সেটা টাটা মোটরস তৈরি করে। অর্থাৎ 72% ভারতের মার্কেট শেয়ার কিন্তু টাটা মোটরসের মানে কন্ট্রোলে। কি মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা বলুন, কি মারুতি বলুন, কি টিভিএস মোটরস বলুন, কি ফোর্স মোটরস বলুন, কেউ টাটা মোটরসের ধারে কাছে এই মুহূর্তে নেই। টাটা মোটরসের যদি 72% থাকে, তার মধ্যে বাকি রয়েছে, বাকি শতাংশের মধ্যে খেলা করছে এমজি মোটরস, হোন্ডাই এবং অন্যান্য কোম্পানি। সুতরাং এটা মাথায় রাখতে হবে যে টাটা মোটরস অলরেডি একেবারে লিটারালি মনোপোলাইজ করে ফেলেছে ইলেকট্রিক ভেহিকেল বিজনেস ভারতবর্ষে। তার ধারে কাছে কিন্তু কেউ নেই। অনেক কোম্পানিজ লড়াই করছে এবং তার ভীষণ কোয়ালিটি কোম্পানিজ, কিন্তু তা সত্ত্বে এই মুহূর্তে একছত্র অধিপতি ইলেকট্রিক ভেহিকেলস 4 চাকার ক্ষেত্রে কিন্তু টাটা মোটরস। এবার দেখুন, সেটা হচ্ছে যে ভারতীয়, এবার যেটা মাথায় রাখতে হবে যে ভারতীয় শেয়ার মার্কেটে সেটা হচ্ছে যে ভারতীয় ব্যবসা মানে ইলেকট্রিক ভেহিকেলস বিজনেস বলুন বা আপনারা ওভারঅল টোটাল গাড়ির মার্কেটগুলো ভারতবর্ষে, সেখানে কিন্তু ইভি পেনিট্রেশন এখনো ভীষণ কম। অর্থাৎ 2024 সালে এখনো দাঁড়িয়ে এখনো অবধি মাত্র 2 থেকে 4% থেকে 2.5% মোট যে গাড়ি বিক্রি হয় তার একটা অংশ কিন্তু সেটা রয়েছে হচ্ছে ইভির কাছে। অর্থাৎ বাকি 97.5% কিন্তু এখনো ফসিল ফুয়েল চালিত বা হাইব্রিড, অর্থাৎ হচ্ছে হয় গ্যাসে চলছে, নয় পেট্রোলে চলছে, নয় ডিজেলে চলছে। তবে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে ইভি গাড়ির এই আন্ডার পেনিট্রেশনের কারণ রয়েছে। মোটামুটি এখন ইভি 4 চাকা গাড়ির এখনও মোটামুটি স্বাভাবিকভাবে 15 লাখ থেকে ইভির গাড়ির মোটামুটি নর্মাল দাম, অর্থাৎ সেটা কিন্তু সাধারণ মধ্যবিত্তের আওতার বাইরে। এখনও আপনি যদি পেট্রোল চালিত গাড়ি চান বা ডিজেল চালিত গাড়ি চান, মোটামুটি 4.5 লাখ 5 লাখ থেকে আপনি গাড়ি বাজারে পেয়ে যাবেন। কিন্তু সেটা 5.5 লাখ টাকা মোটামুটি মধ্যবিত্ত অ্যাফোর্ড করতে পারবে, ধরুন 10-12 লাখ অবধি। কিন্তু তার উপর থেকে কিন্তু মধ্যবিত্ত পক্ষে সমস্যা হয়ে যায়, তাদের কিন্তু এখনো অ্যাফোর্ডেবিলিটি নেই। সেক্ষেত্রে ইলেকট্রিক ভেহিকেলসগুলোকে ভীষণ পপুলার হওয়ার জন্যে তাদের কিন্তু দাম কমিয়ে আনতে হবে। মোটামুটি এটা এক্সপেক্টেড সামনের 5-6 বছরের মধ্যে তারা কিন্তু এই কমার্শিয়ালাইজ করার জন্য এই দামটাকে তাদের কমিয়ে তো অবশ্যই আনতে হবে। গভর্নমেন্টের ডেফিনেটলি সবস অ্যান্ড প্যাকেজেস এবং সাবসিডিজ অবশ্যই রয়েছে, কিন্তু এটা এমন একটা লেভেলে আনতে হবে যেখানে মধ্যবিত্ত অ্যাফোর্ড করতে পারে। তবে কিন্তু পেনিট্রেশন আরও দ্রুত হবে, আরও কিন্তু ইলেকট্রিক ভেহিকেলের কিন্তু তাদের পার্সেন্টেজ, তাদের মার্কেট শেয়ার কিন্তু তবে পাওয়ার সম্ভাবনা থাকছে। এবার বিশ্বের তৃতীয় সবচেয়ে বড় অটোমোবাইল কিন্তু বাজার কিন্তু ভারত, অর্থাৎ ভারতের কিন্তু সুবিশাল একটা গাড়ির একটা মার্কেট রয়েছে। এবং 2030-এর মধ্যে ভারতের মোট গাড়ি, ভারত সরকারের যেটা লক্ষ্য, যারা মোট যে 100 রাস্তায় যে 100টা গাড়ি চলবে তার মধ্যে 30টা গাড়ি যাতে ইলেকট্রিক ভেহিকেল হয়, সেটা কিন্তু ভারত সরকারের লক্ষ্য। এটা গেল একটা। অর্থাৎ টাটা মোটরস কিন্তু একদম এখনো অবধি টাটা মোটরসের যে জার্নি সেটা কিন্তু একটা স্টুপেন্ডাস জার্নি। এই মুহূর্তে ইলেকট্রিক ভেহিকেলস যা ডেভেলপমেন্ট হচ্ছে, ইলেকট্রিক ভেহিকেলস যেভাবে টাটা মোটরস বাজারে নিয়ে আসছে, যেভাবে ডেভেলপ করছে, সেটা কিন্তু এক কথায় তো অতুলনীয়। এবার আরেকটা ব্যাপার, টাটা মোটরসের যে অ্যাডভান্টেজটা রয়েছে অন্যান্য গাড়ি প্রস্তুতকারক কোম্পানির থেকে, সেটা হচ্ছে এই কোম্পানিটা টাটা সন্সের আন্ডারে রয়েছে এবং টাটা সন্স অ্যাডভান্টেজ পাচ্ছে বা ইনহাউস কোলাবোরেশন পাচ্ছে বা ইনহাউস হেল্প পাচ্ছে টাটা টেকনোলজিসের কাছ থেকে, টাটা পাওয়ারের কাছ থেকে, টাটা কেমিক্যালসের কাছ থেকে। এগুলো কি, এটা ওভারঅল কিন্তু একটা ইভি ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে ফেলছে নিজেদের মধ্যে। এদের প্রত্যেকটা মানে একটা গোটা ইভি ইনফ্রাস্ট্রাকচার, একটা ইনহাউস ইভি ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার ক্ষমতা কিন্তু টাটা সন্সের বিভিন্ন কোম্পানির মধ্যে রয়েছে। অর্থাৎ কি ইলেকট্রিক ব্যাটারিজ বলুন, কি তাদের চার্জিং পয়েন্ট স্টেশনস বলুন, সেগুলোতে লেগে রয়েছে টাটা কেমিক্যালস, টাটা পাওয়ার্স এবং এই যে সেমিকন্ডাক্টরসের ক্ষেত্রে বলুন, সেখানে রয়েছে টাটা এলিক্সাই এবং টাটা টেকনোলজিস, টাটা ইলেকট্রনিক্স। এগুলো টাটা ইলেকট্রনিক্স অবশ্যই লিস্টেড নয় শুধু, কিন্তু ওভারঅল টাটা নিজস্ব মানে যাদের বলে ভাতৃসম কোম্পানি, তাদের কাছ থেকে সমস্ত রকম হেল্প, কোলাবোরেশন, টেকনোলজিক্যাল সাপোর্ট, ইঞ্জিনিয়ারিং সাপোর্ট সব কিছু পাচ্ছে, যেটা অন্যান্য কোম্পানি, অটোমেকিং কোম্পানির ক্ষেত্রে নাও সম্ভব হতে পারে। অন্য কোম্পানিকে কিন্তু আউটসোর্সিং করতে হবে, অন্যান্য কোম্পানিকে হয়তো ইলেকট্রিক ব্যাটারিজের জন্য অন্য কোম্পানির হেল্প নিতে হবে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য হয়তো অন্য কোম্পানির হেল্প নিতে হবে। কিন্তু টাটার ক্ষেত্রে যেটা সুবিধা, টাটা মোটরসের ক্ষেত্রে, সেটা হচ্ছে সে নিজের যে
পেরেন্ট কোম্পানি, তার আন্ডারে যে সাবসিডিয়ারি কোম্পানিজগুলো রয়েছে তার কাছ থেকে কিন্তু টাটা মোটরস সব ধরনের হেল্প পেয়ে যাবে। এইটা কিন্তু টাটা মোটরসকে অন্যান্য কোম্পানির তুলনায় কিন্তু মাইলস অ্যাহেড করে রেখেছে, অনেকটাই এগিয়ে রেখেছে কিন্তু প্রতিযোগিতার ক্ষেত্রে। সেই জন্য টাটা মোটরস কি ডেভেলপমেন্ট কিন্তু অস্বাভাবিক নয়। টাটা মোটরসের এই ডেভেলপমেন্ট বা কোয়ান্টাম লিপও কিন্তু মোটামুটি আউট অফ দ্য উইন্ড নয়, তার একটা স্ট্রং টেল উইন্ড রয়েছে। ভারত সরকারের একটা পজিটিভ পলিসি ফ্রেমওয়ার্ক রয়েছে। 2 নম্বর হচ্ছে যে তার যে ইন্টারনাল অ্যাক্রুয়ালস, এখন অবধি ইন্টারনাল অ্যাক্রুয়ালসটা সেটা আস্তে আস্তে ইমপ্রুভ করছে। আরেকটা যেটা গুরুত্বপূর্ণ, টাটা মোটরস মোটামুটি একটা ফ্রি ক্যাশ জেনারেটিং একটা কোম্পানি হয়ে উঠতে চলেছে। মোটামুটি এটা তাদের টার্গেট 2025-এর মধ্যে তার একটা ফ্রি ক্যাশ ফ্লো জেনারেটিং কোম্পানি হয়ে উঠতে পারবে বলে তাদের ধারণা। এইবার যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে দেখুন, মোটামুটি আপাতত যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে টাটা মোটরসের এই যে যাত্রা, সেটা কিন্তু একটা দারুণ কোলাবোরেশন রয়েছে। এই কোলাবোরেশনটার ফলে টাটা মোটরস একটা অ্যাডভান্টেজ রয়েছে, এটাও মাথায় রেখে দেওয়া দরকার যে ফসিল ফুয়েল কোম্পানি কার্সগুলোর তুলনায় ইভি কার্সের পপুলারিটি ভবিষ্যতে বৃদ্ধি পেতে বাধ্য। কারণ পলিউশন একটা মেজর কনসার্ন, একটা কার্বন এমিশন একটা মেজর কনসার্ন। টাটা মোটরস একটা আশার আলো দেখাচ্ছে অন্যান্য কোম্পানির সঙ্গে যে আমরা মোটামুটি একটা মারাত্মক না হলেও একটা সিগনিফিকেন্ট একটা পলিউশন ফ্রি এনভায়রনমেন্ট পাবো, বিশেষ করে বিভিন্ন গাড়ি যেগুলো রাস্তায় দৌড়াচ্ছে তার কাছ থেকে। যাই হোক, এখানে আজকের আমি এই এপিসোডটা শেষ করছি। যদি ভালো লাগে আপনাদের তাহলে আমি অনুরোধ করব প্লিজ সাবস্ক্রাইব করবেন, অবশ্যই একটা লাইক দেবেন, যদি সম্ভব হয় বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। তাতে আমি ভবিষ্যতে আরও অনুপ্রাণিত হতে পারবো বিভিন্ন এপিসোডস নিয়ে, বিভিন্ন এপিসোডে বিভিন্ন কোম্পানিজ বা ওভারঅল শেয়ার মার্কেট নিয়ে আলোচনার ক্ষেত্রে। আর একটা স্ট্যান্ডার্ড ডিসক্লোজার দিয়ে রাখি, সেটা হচ্ছে যে টাটা মোটরস নিয়ে যে আলোচনা করলাম হতে পারে আমি বা আমার পরিবারের আমাদের পোর্টফোলিওতে থাকলেও থাকতে পারে, এবং ভবিষ্যতে যদি কখনো বিক্রি করি তাহলে কিন্তু এবং যদি সেই পোর্টফোলিওতে আমাদের এই কোম্পানির হোল্ডিং থাকে তাহলে আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিন্তু বিক্রি করা সম্ভব নাও হতে পারে। সেই জন্যে এটাই আর স্ট্যান্ডার্ড ডিসক্লোজার। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য নমস্কার।